যে ভিসিকে আল্লাহর ওয়াস্তে আর ডাকসুর সভাপতি বানায় না, সেই কথা কেউ কর্ণগোচর করলো না কেন? ভিসি যদি সভাপতি হন, তার মানে হচ্ছে যিনি যেই সরকার আসবে সেই সরকারের নিয়োগকৃত ভিসি এই বিশ্ববিদ্যালয় চালাবেন, তিনি আবার ছাত্র সংসদের প্রধান থাকবেন। তাহলে এখন তিনি ছাত্র সংসদের প্রধান থাকলে তিনি নির্ধারণ করতে পারবেন কোন কোন এজেন্ডায় কথা হয়, তিনি নির্ধারণ করতে পারবেন কাকে কাকে বাদ দেওয়া হয়, তিনি আর এরকম অসংখ্য একনায়কতান্ত্রিক ক্ষমতা তাকে ধরিয়ে দেওয়া আছে। আরও মজা হচ্ছে, এবারের যে গঠনতন্ত্র সংস্কারটি শুভঙ্করের ফাঁকি, সেখানে ডাকসু সভাপতির এরকম কিছু ক্ষমতা তার হাত থেকে সরানো হয়েছে। সরিয়ে কোথায় নেওয়া হয়েছে? ডাকসুর কাছে না, সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে সিনেট সিন্ডিকেটে। তাহলে দেখেন, আমরা ছাত্র রাজনীতি নিয়ে আমাদেরকে একটা মারামারির মধ্যে রেখে দিয়েছে, উপরে যে শিক্ষক রাজনীতি তাই নিয়ে কোনো কথা হচ্ছে না। তাহলে আপনার সিনেট, সিন্ডিকেট, ভিসি সব দলীয় নির্ধারণের মধ্যে থাকবে, তারা ক্ষমতা কাঠামো নিয়ন্ত্রণ করবে, আবার তারাই ডাকসুকে চাইলে মানে তাদের পছন্দ হলে ডাকসু একটা জিনিস নিয়ে কথা বলার অধিকার থাকবে, না হলে থাকবে না। তাহলে এই ডাকসু দিয়ে আমরা কি করবো? আমরা সবাই ডাকসুর কাঠামোর মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে, আমরা সবাই ডাকসুর দিকে ধাবিত হচ্ছি, সবই ঠিক আছে। কিন্তু যদি আসলেই আমাদের রাষ্ট্রীয় ক্ষমতা কাঠামোর উল্টো দিকে এই বিশ্ববিদ্যালয়ের একটা প্রতিরোধী ক্ষমতা কাঠামো নির্মাণ করতে হতো, তাহলে আমাদের ডাকসুকে গঠনতান্ত্রিকভাবে এম্পাওয়ার করতে হতো। ডাকসুর সেই গঠনতান্ত্রিক এম্পাওয়ারমেন্ট কিন্তু আমরা দেখলাম না। আমরা আরও যেটা দেখলাম না সেটা হচ্ছে, ধরেন আজকে ফ্যাকাল্টিগুলিতে যে ক্রাইসিস হচ্ছে, ধরুন কোনো একটা ফ্যাকাল্টিতে কোনো একজন আওয়ামীপন্থী শিক্ষক, সে আওয়ামীপন্থী শিক্ষকের বিরুদ্ধে আওয়াজ উঠছে যে তাকে এই ডিপার্টমেন্ট থেকে বিতাড়িত করতে হবে। তার পক্ষে কিছু লোক দাঁড়িয়ে বলছেন যে তিনি আওয়ামী লীগ করতে পারেন, কিন্তু তিনি ফৌজদারি অপরাধ করেন নাই। এখন এটার মীমাংসা কি করবে? একটা হতে পারে শিক্ষকরা নিজেরা নিজেরা মীমাংসা করবে, অথবা হতে পারে যে এরকম বিভিন্ন রকম র্যান্ডম কাঠামো বানিয়ে প্রত্যেকটা ফ্যাকাল্টিতে কিছু লোককে আপনি ফ্যাকাল্টি প্রতিনিধি হিসেবে দাঁড় করায় দিবেন, তারা ফ্যাকাল্টি ছাত্র প্রতিনিধি হিসেবে দাঁড় করায় দিবেন, তারা ঘটনার সমাধান করবে। এর কোনোটাই নিয়মতান্ত্রিক হয় না। তাই আমরা শুরু থেকে একটা কথা বলছিলাম যে ডাকসুতে আপনার অনুষদ ভিত্তিক যে প্রতিনিধিত্ব, সে অনুষদ ভিত্তিক প্রতিনিধিত্ব নিশ্চিত করেন। সে অনুষদ ভিত্তিক প্রতিনিধিত্ব নিশ্চিতের আলাপেও কেউ সায় দেয়নি। তাহলে আমি যদি একটু সামারি করি, তাহলে আমরা কয়টা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছি। এক হচ্ছে কিভাবে করে প্রশাসনকে নিরপেক্ষ রাখা যায়, দ্বিতীয়ত হচ্ছে কিভাবে শিক্ষক রাজনীতিকে অপরিবর্তিত রেখে ছাত্র রাজনীতিতে আপনি যেই পরিবর্তনই আনুন না কেন সেটা শেষমেশ দলীয় যেই আপনার পরিকাঠামো, সেই দলীয় পরিকাঠামোর বাইরে যাবে না। তৃতীয়ত কিভাবে হল কমিটি বিলুপ্ত করার পরেও চাইলে ছাত্র সংগঠনগুলি, দলীয় ছাত্র সংগঠনগুলি ক্ষমতাসীন হয়, তারা চাইলে দমন পীড়ন করতে পারবে। এবং চতুর্থত, আবাসন সংকট সমাধান না করলে এই ক্রাইসিস আমরা লং টার্মে কখনোই মেটাতে পারবো না। কিন্তু দুঃখের বিষয়, পরিতাপের বিষয় হচ্ছে এই আলোচনাগুলো এরকম কয়েকজন মানুষকে নিয়ে আমরা এরকম বিভিন্ন রকম কাঠামোতেই করছি, কিন্তু বৃহত্তর অর্থে বিশ্ববিদ্যালয়ের রাজনীতি ঘুরে ফিরে সেই কয়েকটি আলাপদালায় পরিচালিত হচ্ছে, যেখানে শিক্ষার্থীদের একটি লেজিটিমেট ভয় বা ট্রমাকে কাজে লাগিয়ে একটা বড় ধরনের কি বলবো অপরাজনীতি এবং বিরাজনীতির চেষ্টা হচ্ছে। একটা কথা বলা খুব জরুরি, এটা বলে শেষ করে দিব। যারা ছাত্র রাজনীতির পক্ষে অনলাইনে কথা বলছেন তারা একটা খুব মজার কথা বলছেন, বলছে ছাত্র রাজনীতি না থাকলে কি ছাত্রদল ছাত্র শিবির হলে ফিল্টার দিত? তার মানে হচ্ছে হলে ফিল্টার দেওয়াটা হচ্ছে ছাত্র রাজনীতির উপযোগিতা। এখন এইটা যদি ছাত্র রাজনীতির উপযোগিতা হয় তাহলে ছাত্র রাজনীতির দরকার নেই। কারণ বিশ্ববিদ্যালয়ে ঠান্ডা পানির ফিল্টার দেওয়া বলেন বা অন্যান্য জিনিসপত্রগুলি নিশ্চিত করা বলেন, এগুলি হল প্রশাসনের দায়িত্ব। ছাত্র সংগঠনের দায়িত্ব হচ্ছে হল প্রশাসন যাতে এটা নিশ্চিত করে তার জন্য তাকে চাপ দেওয়া, তাকে বাধ্য করা। এখন ওই যে একজন অনেক বড় তাত্ত্বিক আছেন হাদি সাহেব, তিনি বলছেন যে হ্যাঁ এটা না দিলে হচ্ছে মানে এই ফিল্টার না দিয়ে কোট আনকোট সবজি দিলে ভালো হতো। তা আপনারা আমাদের বক্তব্যের ভাষা এবং ভঙ্গিও শোনেন, তাদেরটাও শোনেন, কাকে কিসে মানে হুকড মনে হয় সেটা আপনারা বিবেচনা করবেন, আমি আর এই নিয়ে কথা বলবো না। যাই হোক, যেটা বলে শেষ করে দিই সেটা হচ্ছে যে আপনার বিশ্ববিদ্যালয়ের রাজনীতির একটা বড় ধরনের এনজিও করণ হয়েছে গত 25-30 বছরে। এটা শুরু হয়েছে 90-এর দশক থেকে, এটা পাকাপোক্ত হয়েছে শেখ হাসিনা আমলে। তার কারণ হচ্ছে একটা সময় ছিল যে যখন এখানে কোনো একটা কর্পোরেট কোম্পানি একটা বুথ বসাতে গেলেও ছাত্রদের প্রতিরোধের মুখে পারত না। এখন আপনারা দেখতে পারেন যেটা নগদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়েছে। আমরা 2024-এর শেষে এসে দেখছি নগদ বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ডিঙিয়ে ছাত্রলীগের সাথে লিয়াজো করার মধ্য দিয়ে গোটা ক্যাম্পাসে তাদের প্রচারণা করেছে শুধুমাত্র একটা বিশ্বকাপ দেখানোর কথা বলে।
তাহলে এই এনজিওকরণটা কেন ঘটলো, এনজিওকরণটা কিভাবে ঘটলো? ঘটলো হচ্ছে কারণ 90-এর পর থেকে এই বিরাজনীতিকরণের সংস্কৃতির মধ্য দিয়ে ছাত্র সংগঠনগুলি দুর্বল হয়েছে। তারা তখন তাদের যে কোর কাজগুলি ছিল, আগে ছাত্র রাজনীতির প্রতিযোগিতা কি ছিল, যে কে কয়টা দাবি আদায় করে নিয়ে আসতে পারে। একটা সংগঠন খাদ্যের ক্ষেত্রে কোনো একটা দাবি আদায় করে নিয়ে আসতেছে, তো আর একটা সংগঠন আবাসনের ক্ষেত্রে কোনো একটা দাবি আদায় করে নিয়ে আসতেছে। প্রতিযোগিতাটা হওয়ার কথা ন্যায্য দাবি আদায়ের প্রতিযোগিতা, কিন্তু সেটা না করে আমরা এমন একটা পরিস্থিতি সৃষ্টি করছি যেখানে ছাত্র রাজনীতি মূলত খয়রাতির প্রতিযোগিতা হওয়া শুরু করছে।